ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে জিয়ানবিকে বলা হয়, এটা কি তোমাদের রাজকুমারী কিনা? জিয়ানবি বেশওয়াংকে ভালো করে দেখে বলে, আমাদের রাজকুমারী এরকম না। তখন সে দাসী বলতে থাকে, ও মিথ্যা কথা বলছে। নাজান এরপর সামনে আসে, সে বেশওয়াংকে কাছে ডাকে আর বলে, তুমি বলো তুমি কে? বেশওয়াং বলে, আমার নাম বেশওয়াং, আমি এনাচির রাজকুমারী আর ইয়নপাইয়ের রানী। নাজান সেই দাসীকে বলে, বলো এর পেছনে কি আছে। তবে দাসী কিছু বলতে না চাইলে নাজান সৈনিকদেরকে দাসীকে নিয়ে যেতে বলে আর মেরে ফেলতে বলে। দাসী তখন চিৎকার করে বলতে থাকে, রানী ইয়োজা, আমাকে বাঁচান। সবাই তো বুঝতেই পারে যে এসবের পেছনে আসলে ইয়োজা আছে। নাজান বলে, অনুষ্ঠান আজকের মতো শেষ। বেশওয়াং যখন নিজের ঘরে যাচ্ছিল তখন নাজান তার কাছে আসে। সে বলে, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ঘরে চলে যাচ্ছে যে? রানী ইয়োজা তোমার সঙ্গে একটু মজা করেছে। বেশওয়াং এই কথার কোনো উত্তর দেয় না। নাজান বলে, আমার কিছু আসে যায় না যে তুমি কোথা থেকে এসেছো সেগুলো দিয়ে, ওগুলো দিয়ে আমার কোনো প্রয়োজন নেই, আমার দরকার তোমাকে। বেশওয়াং তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। ওই সময় দেখা যায় জিয়ানবি অন্যদিকে যাচ্ছে। নাজান জেনারেলকে সেদিকে যেতে বলে। এদিকে চিংউন একটা জিনিস হাতে নিয়ে বসেছিল। তখন জিয়ানবি এসে বলে, আমি তো তোমার কথা মতোই বলেছি, তাহলে আবার আমার মায়ের জিনিস নিয়ে তুমি কি করছো? চিংউন বলে, তুমি একদম চিন্তা করো না, তোমার মা একদম ঠিক আছে। চিংউন যখন চলে যাচ্ছিল তখন জেনারেল তার পিছু করে। এদিকে ইয়োজা নাজানের কাছে আসে। সে বলে, আপনি তো আমাকে বেশি ভালোবাসেন, তাহলে আপনি কেন বেশওয়াংয়ের সাইড নিলেন? নাজান বলে, তুমি কি বলছো বেশওয়াং মিথ্যা কথা বলেছে? তাহলে তুমি কি করেছো? সে রোয়ানের ছবিটা ইয়োজাকে দেয়। ইয়োজা বলে, আমি জানতাম না। নাজান বলে, তোমার সাহস কি করে হলো? সে তার লোকজনকে বলে ইয়োজাকে তার মহলে নিয়ে যেতে আর নাজানের আদেশ ছাড়া ইয়োজা যাতে ঘর থেকে বের না হয় সে বিষয়ে দেখতে। এরপরে জেনারেল এসে নাজানকে বলে, জিয়ানবি এক লোকের সঙ্গে দেখা করেছে। আমি সেই লোকের পিছনে গিয়ে দেখতে পাই সেই লোক রানী বেশওয়াংয়ের প্রাসাদের দিকে গেছে, কিন্তু এরপরে সে গায়েব হয়ে গেছে। নাজান বলে, গায়েব হয়ে গেছে মানে? সেখানে কি কোনো সিক্রেট রাস্তা আছে নাকি? তুমি টেবিলের উপর থেকে সেই কাগজটা নিয়ে আসো তো। সেখানে তিয়ান্দুর রাজার ছবি আছে। সেই ছবি এনে জেনারেল বলে, এটাই সেই লোক। নাজান বলে, একজন মাসুইয়ের রাজকুমারী আর একজন তিয়ান্দুর রাজা। মনে হচ্ছে এবার ভালো একটা খেলা দেখা যাবে। এদিকে রোয়ান তার লোকজন নিয়ে রাজপ্রাসাদ দখল করে ফেলেছে। সে আর শিনুই যখন প্রাসাদের ভেতরে যায় তখন অনেকগুলো সৈনিক তাদেরকে আটকায়। তারা তাদের সঙ্গে ফাইট করে যখনই সবেমাত্র একটু বসতে যাবে ওই সময় রোয়ানের লোকেরা বর্তমান রাজাকে ধরে নিয়ে আসে। সেই রাজা সিল দেখিয়ে রোয়ানকে বলে, আমি এই রাজ্য আপনাকে সঁপে দিচ্ছি, আমার জীবন আপনি ভিক্ষা দিন। রোয়ান তার কাছে এসে বলে, আপনার এই ফালতু সিল দিয়ে আমি কি করব? শিনুই এসে বলে, আপনি আপনার জিনিস আপনার কবরে নিয়ে যান। হঠাৎ করেই সেই লোক চাকু দিয়ে শিনুর গলায় ধরে আর বলে, আমাকে যেতে দাও। রোয়ান বলে, যাকে আপনি ধরেছেন সে আমার কাছে এত ইম্পর্টেন্ট নয়, তবে সে তো আপনার ভাতিজি। রাজা বলে, ফালতু কথা, আমি একে চিনি না। এটা শুনে তো রোয়ান অবাক হয়ে যায়। শিনুই উল্টো সে লোককে মেরে ফেলতে চায়। তখন রোয়ান তাকে ধরে বলে, ওনাকে মারার অনেক সময় আছে, আগে ভালো করে দেখি উনি কি বলে। এদিকে চিংউনের সৈনিক বলে, এবার তো ম্যাডাম নিশ্চয়ই আমাদের সঙ্গে যাবে। চিংউন বলে, ওর প্রতিশোধ নেওয়া সবে শুরু হয়েছে। সৈনিক বলে, উনি কি তাহলে এবার তিয়ান্দুকে আক্রমণ করতে চাইবে? কিন্তু উনি তো সামান্য একটা মেয়ে মানুষ। চিংউন বলে, এই জেনেছ তুমি ওর ব্যাপারে? ও সামান্য একটা মেয়ে মানুষ। অন্যদিকে নাজানের কাছে জেনারেল এসে কানে কানে কিছু একটা বলে। একটু পরেই দেখা যায় নাজান সেই সিক্রেট রাস্তা দিয়ে আছে। এদিকে বেশওয়াং একটা গাছের দিকে তাকিয়ে বলতে থাকে, বাবা, আমি তোমার প্রতিশোধ নিয়ে নিয়েছি। তুমি কি জানো, আমার জীবনে এমন একজন এসেছে যে আমাকে খুব ভালোবাসে, আমার অনেক খেয়াল রাখে, আমার সকল প্রয়োজন মেটায়, আমিও তাকে ভালোবাসি। তখনই চিংউন সেখানে আসে। সে বলে, বেশওয়াং, তুমি আমার সঙ্গে চলো, তুমি যা চাইবে আমি তাই তোমাকে দিতে পারবো। আমি তোমাকে মরুদ্যান দিতে পারবো, এনাচির লোকেদের কোনো কষ্ট হবে না, তোমার যা যা স্বপ্ন আমি সব পূরণ করতে পারবো। ওইদিকে নাজান সিক্রেট রাস্তা দিয়ে বেশওয়াংয়ের ঘরে এসে পৌঁছায়। সে বলে, তার মানে এই হলো ঘটনা। সে জানালা দিয়ে দেখতে পায় বেশওয়াং আর চিংউন কথা বলছে। বেশওয়াং বলে, তুমি ভালো করে ভেবে নাও, আমি তোমার সাথে থাকলে তোমাকে ইয়নপাই আর তিয়ান্দু এই দুই রাজ্যের বিরুদ্ধে যেতে হবে। চিংউন বলে, তিয়ান্দু? বেশওয়াং বলে, আমার মা সেখানে মারা গেছে, আমি সেটা ভুলতে পারবো না। চিংউন মনে মনে ভাবে, আগে আমাকে তোমাকে নিয়ে যেতে হবে, তারপর আমি তোমাকে ওই সময় আসলে কি হয়েছে সেটা বুঝিয়ে বলবো। বলে, আমি ইয়নপাইকেও ভয় পাই না আর তিয়ান্দুকেও না, আমি শুধু চাই তুমি আমার সাথে থাকবে। বেশওয়াং এতে রাজি হয়ে যায়। সে বলে, আগামীকাল আমি সেই হোটেল রুমে যাব আর এরপর আমরা সেখান থেকে পালিয়ে যাব। তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে। নাজান এই সবকিছু দেখছিল, রাগে তার শরীর জ্বলে যাচ্ছিল, তবে সে তাদেরকে কিছু বুঝতে দেয় না। পরদিন সকালে বেশওয়াং তৈরি হয়ে তার আলমারির রাস্তা দিয়ে চলে যায়। এদিকে চিংউন বেশওয়াংয়ের জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে বেশওয়াং আসে। চিংউন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে।
কিন্তু হঠাৎ করেই বেশং চিঙ্গুনের গায়ে চাকু ঢুকিয়ে দেয়। তখন আমাদেরকে দেখানো হয় একটু আগে নাজান বেশংয়ের সঙ্গে দেখা করেছে। সে তাকে বলে, তুমি ভয় পেও না, আমি জানি তুমি কোথায় যাচ্ছ, আমি তোমাকে আটকাবো না, তবে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমাদের বিয়ের আগে একদিন মাসুই থেকে আমার কাছে একটা চিঠি আসে যে মাসুই রানী আর নবম রাজকুমারী যদি ইয়ন পাইতে আসে তাহলে তাদেরকে যেন মেরে ফেলা হয়। আমার মনে হয় এই একই চিঠি তিয়ান্দুর রাজার কাছেও গেছে, আর তিয়ান্দুর রাজা মাসুইর কথাই শুনেছে। তবে একটা জিনিস আমার মনে হয় তুমি জানো না, সেটা হলো তিয়ান্দুর রাজার নাম চিঙ্গুন। হ্যাঁ, তুমি যার কাছে যাচ্ছ সেই হলো তিয়ান্দুর রাজা। বর্তমানে চিঙ্গুন বলে, তুমি সবকিছু জেনে গেছো, এতে আমার অনেক শান্তি লাগছে। বেশওয়ান বলে, তুমি আমাকে আর কতদিন মিথ্যা কথা বলতে চেয়েছিলে? চিঙ্গুন বলে, আমি তোমাকে সব বলবো, কিন্তু এখন আমাদের এখান থেকে যেতে হবে। বেশওয়াং আবারও তার বুকে আঘাত করে, আর এরপর তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। এরপর সে চিৎকার করে সেনাদেরকে বলে চিঙ্গুনের গায়ে তীর চালাতে। একটু পরে সেখানে নাজান আসে, আর সে বেশওয়াংকে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য অভিনন্দন জানায়। এদিকে দেখানো হয় রোয়ানকে সকল লোকেরা মহারাজ বলে ডাকছিল। রোয়ান তখন বলে, আমাকে রাজা ডেকো না, আমি এই রাজ্য দখল অন্য একজনের জন্য করেছি। এই কথাতে শিনুই কিছু আন্দাজ করতে পারে। রোয়ান ঘরে গেলে দেখতে পায় শিনুই তার খাটের উপর শুয়ে আছে। রোয়ান বলে, তুমি কি আমার উপর রেগে আছো? শিনুই বলে, এই মাসুই রাজ্য আমি চাই। রোয়ান বলে, তুমি এটা দিয়ে কি করবে? ওই রাজা তোমাকে চিনতেও পারেনি। শিনুই বলে, আমি তোমাকে সত্যি কথা বলি, আমার নাম বেশওয়াং, আমি এনাচি রাজকুমারী, আর বেশওয়াং এর আসল নাম হলো শিনুই। সে হলো মাসুইয়ের নবম রাজকুমারী, তবে সে মাসুইকে ঘৃণা করে, সে কখনোই এখানে আসতে চায় না। তাই এই রাজ্য তুমি আমাকে দিয়ে দাও, আমরা দুজন একসাথে এখানে বাঁচবো। রোয়ান চলে যেতে চাইলে শিনুই তাকে ধরে বলে, আমি সব সময় মুক্ত জীবন কাটাতে চাই, কিন্তু আমি নিজে একটা ঘর চাই। এরপর তিয়ান্দু দেখানো হয়, যেখানে চিঙ্গুনের জ্ঞান ফেরে। তার সৈনিক তাকে বলে, ম্যাডাম এটা আপনার সঙ্গে কি করে করতে পারলো? আপনার গায়ে আর্মর ছিল, সেই কারণে আপনি প্রাণে বেঁচে গেছেন। চিঙ্গুন বলে, আমার কারণে ওর মা মারা গেছে, এটা তো স্বাভাবিক, তাই না? একটু পর মিস্টার রং তার সঙ্গে দেখা করতে আসে। এখানে আমরা জানতে পারি চিঙ্গুন আসলে ইয়নপাইয়ের আগের রাজা নাচি তার একমাত্র নিজের সন্তান, আর নাজান হলো তার দত্তক নেওয়া ছেলে। মানে নাজান বড় হলেও সে ছিল দত্তক নেওয়া। এই কারণেই রাজা মূলত চিঙ্গুনকে পরবর্তী মহারাজ ঘোষণা করেছিল, তবে নাজান সেটা মেনে নেয়নি, আর সে রাজাকেই মেরে রাজ্য দখল করে নিয়েছে। চিঙ্গুন বলতে থাকে, আমাকে আমার বাবার আসল আদেশনামাটা খুঁজে বের করতে হবে, সেটা ছাড়া আমি কিছুই প্রমাণ করতে পারবো না। এদিকে বেশওয়াং চিঙ্গুনের সেই নোটটা নিয়ে বসেছিল, তবে সে সেটা খোলে না, সে শুধু সেটাকে দেখতে থাকে। এরপরে চিঙ্গুন আর মিস্টার রং একসঙ্গে কথা বলছিল যে কিভাবে তারা মাসুইয়ের সঙ্গে একত্র হয়ে ইয়নপাইতে আক্রমণ করবে। তখন তার সৈনিক এসে বলে, এনাচিতে মূলত যেই রাজ্য থেকে পানি প্রবাহিত হয় সেই পানির রুট অন্য একটি রাজ্য বন্ধ করে দিয়েছে। এনাচিতে গত 3 দিনে 100-র উপরে মানুষ মারা গেছে। তারা বুঝতে পারে এসবের পেছনে নাজান রয়েছে। এদিকে বেশওয়াংয়ের কাছেও এই খবর আসে, তবে বেশওয়াং এই নিয়ে কোনো রিয়াক্ট করে না। এরপরে বেশওয়াং নিজেকে শান্ত করে নাজানের কাছে আসে। সে বলে, যেদিন আমি চিঙ্গুনকে মেরেছিলাম সেদিন আপনি বলেছিলেন এজন্য আপনি আমাকে পুরস্কৃত করবেন। নাজান বলে, অবশ্যই, বলো তুমি কি চাও? বেশওয়াং বলে, আমি মহারানী হতে চাই। নাজান বলে, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আর তাছাড়া চিঙ্গুন অনেক ভাগ্যবান, সে এখনো বেঁচে আছে। বেশওয়াং বলে, 2টো আঘাতের পরও বেঁচে আছে, আমার আরো জোরে আঘাত করা উচিত ছিল। নাজান বলে, তুমি চিন্তা করো না, আমি আমার লোক দিয়ে ওকে মেরে ফেলবো, আর আমি তোমাকে মহারানী বানাতেও রাজি আছি। তবে তুমি কি বুঝতে পারছো মহারানীর মানে কি? বেশওয়াং বলে, হ্যাঁ আমি জানি, আমি মহারানী হতে চাই। আর আরেকটা কথা। নাজান বলে, বলতে হবে না, এনাচি বিপদে আছে, আমি এনাচি থেকে বিপদ সরিয়ে দেব। বেশওয়াং নাজানকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে চিঙ্গুন তার বড় ভাইয়ের কাছে আসে। চিঙ্গুন মূলত রাজ্যের রাজা, তবে রাজ্যের সকল ক্ষমতা বড় ভাইয়ের হাতে ছিল, কারণ সে চিঙ্গুনের বড় ছিল। তবে সে যেহেতু পঙ্গু, তাই চিঙ্গুন রাজা ছিল, তবে সিদ্ধান্ত তার বড় ভাই নিত। এখানে চিঙ্গুন বলে যে আমি এনাচিকে সাহায্য করতে চাই। তার ভাই বলে, ওটা একটা ছোট রাজ্য, ওটা দিয়ে আমি কি করব? তখন এনোচ বলে, তাছাড়া এনাচির রাজকুমারী ইয়নপাইয়ার রানী, আমরা সেই রাজ্যকে কেন সাহায্য করব? ভাই বলে, তাহলে তো আমি কোনোভাবেই এনাচিকে সাহায্য করতে পারি না। চিঙ্গুন বলে, আর আমি যদি জোর করি? তার বড় ভাই বলে, মানছি যে তুমি রাজা, তুমি আদেশ দিতে পারো, তবে কিছুদিন আগেও তুমি রাজ্য থেকে একটা মূল্যবান জিনিস চুরি করে নিয়েছিলে। মূলত চিঙ্গুন সেই জিনিসটা বেশওয়াংয়ের জন্য নিয়েছিল, বেশওয়াং যখন অসুস্থ ছিল। এনোচ বলে, তিয়ান্দুর নিয়ম হলো কেউ কোনো কিছু চুরি করলে তাকে 200 বেত্রাঘাত করা হয়। চিঙ্গুন বলে, বেত্রাঘাতের জন্য আমি রেডি আছি। তারা বলে, 200 বেত্রাঘাতের পর কেউ বেঁচে থাকে না। চিঙ্গুন বলে, আমি তৈরি। রাতের বেলা চিঙ্গুন মন খারাপ করে শুয়েছিল, সে শুধু বারবার বেশওয়াংয়ের কথাই ভাবছিল।
পরদিন চিঙ্গুনকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে আসা হয়। একটার পর একটা তার উপর বেত্রাঘাত করা হচ্ছিল, আর অন্যদিকে বেশংকে মহারানী ঘোষণা করে দেওয়া হয়। চিঙ্গুন অতিরিক্ত আঘাতের ফলে অজ্ঞান হয়ে যায়। এদিকে রাতের বেলা নাজান বেশংকে বলে, আমার বয়স যখন 16 বছর তখন প্রথম আমি বিয়ে করি। সেই রানী আমার থেকে 5 বছরের বড় ছিল, সেও একদম তোমার মতো ছিল। বেশং বলে, আমি আপনার স্ত্রী হতে চাই না। নাজান বলে, আজ যদি তুমি আমার কাছে না আসো আমি তোমাকে মেরে ফেলবো। বেশং বলে, আপনি আমাকে মারতে পারবেন না, কারণ মরুভূমির বই অনেকটাই আমার মুখস্থ হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই আমি সেই বইয়ের সিক্রেট জানতে পারবো। মহারাজ, আপনি আমাকে ভালোবাসেন না, তাহলে আমরা আলাদা থাকাই ভালো। নাজান তখন তার কাছে এসে বলে, তুমি কি করে বুঝলে যে আমি তোমাকে ভালোবাসি না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ছোবো না, তবে এনার্জিকে বাঁচাতে হলে আজ সারা রাত তোমাকে এখানেই বসে থাকতে হবে। এদিকে চিঙ্গুন ব্যথায় কাতরাচ্ছিল, আর ওইদিকে বেশং সারা রাত নীল ডাউন হয়ে বসেছিল। পরদিন চিঙ্গুনের জ্ঞান ফেরে। সৈনিক তাকে বলে যে বেশং গতকাল ইয়নপায়ের মহারানী হয়ে গেছে। চিঙ্গুন এতে প্রচন্ড কষ্ট পায়, সে ওষুধও খায় না। তখন সেখানে এনচ আসে, তবে সৈনিক তাকে ভেতরে আসতে দেয় না। এনচ চিঙ্গুনের ভাইকে বলে, আমি নিজের চোখে দেখে এসেছি, ওনার অবস্থা খুবই খারাপ। আপনি কোনো চিন্তা করবেন না, কেউ কোনোদিন বুঝতেও পারবে না যে ওই চাবুকে আসলে বিষ লাগানো ছিল। তার ভাই অনেক খুশি হয় যে চিঙ্গুন আর বাঁচবে না, কিন্তু তারা আসলে জানতো না যে চিঙ্গুনের শরীরে কোনো বিষ কাজ করে না। এরপর নাজানের কাছেও এই খবর আসে যে চিঙ্গুনকে 200 বেত্রাঘাত করা হয়েছে। 150 বেত্রাঘাতের পর মানুষ বেঁচে গেছে এমন কথাও আমি কোনোদিন শুনিনি। তার মানে চিঙ্গুন বাঁচতে পারবে না। এদিকে রোয়ান আর শিনুই বাইরে এসেছিল। শিনুই ওয়াইন খাওয়ার সময় বলে, আমি এবার তোমার রানী হতে চাই। বড় করে বিয়ের অনুষ্ঠান হবে, বিয়েতে সবাই নিমন্ত্রিত থাকবে, বুঝতে পেরেছ? সে তার হাতে ওয়াইন দেয় আর নিজেও ওয়াইন খেতে চায়, তবে রোয়ান সেটা ফেলে দেয়। শিনুই বলতে থাকে, আমি তোমার জন্য জামা বানাতে দেব। এরপরে রাতের বেলা সত্যি সে রোয়ানের জন্য অনেকগুলো পোশাক নিয়ে আসে। সে রোয়ানের গায়ের উপর একটা জামা দিলে রোয়ানের হঠাৎ করেই ছোটবেলার কিছু দৃশ্য মনে পড়তে থাকে। সে তখন প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায়। শিনুই তাকে বলে, তোমার হঠাৎ করে কি হলো? তুমি কি ঠিক করে ঘুমাও না? তখনই রোয়ানের লোক এসে তাকে কিছু বলে। রোয়ান এরপর সেই পোশাকগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে নাজান জিয়ানবির মাকে মেরে তাকে এমন বুঝিয়েছে যে জিয়ানবির মাকে চিঙ্গুন মেরেছে। এখন সে জিয়ানবিকে বলে, তুমি তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে না, তাহলে তোমাকে আমার কথা মতো চলতে হবে। এরপরে দেখা যায় চিঙ্গুন এখন সুস্থ। তখন সৈনিক এসে বলে, আপনার বড় ভাই একজন ডাক্তার এনেছে আপনার সঙ্গে দেখা করানোর জন্য। চিঙ্গুন বলে, সমস্যা নেই। রাতের বেলা চিঙ্গুনের বড় ভাই তার কাছে আসে। তখন চিঙ্গুন এমন অভিনয় করে যে সে অনেক অসুস্থ। একটু পর ডাক্তার তাকে দেখতে আসে। সেও বলে যে সে অনেক অসুস্থ, তবে ডাক্তার তার কম্পাউন্ডারকে ডাকলে আমরা দেখতে পাই এটা আসলে জিয়ানবি। জিয়ানবি চাকু দিয়ে চিঙ্গুনকে মারতে চায়, তবে তখন সৈনিক তাকে আটকে ফেলে। জিয়ানবি বলে, তুমি আমার মাকে মেরেছো, তাই তোমাকেও আমি মেরে ফেলবো। চিঙ্গুন বলে, তুমি বিশ্বাস করো আর নাই করো, আমি এমন কাজ করিনি, তবে আমি তোমাকে মারবো না। তুমি আমাকে বলো তোমাকে এখানে কে পাঠিয়েছে। তখনই চিঙ্গুনের বড় ভাই তলোয়ার দিয়ে তাকে মেরে ফেলে। সে চিঙ্গুনকে বলে, তোমার মন এত নরম কেন? ও তোমাকে মারতে এসেছে আর তুমি ওকে বাঁচাতে চাইছিলে। চিঙ্গুন তখন তাকে ধন্যবাদ জানায়, আর এরপর সে বলে সে এখন একটু সুস্থ। ঘরে এসে চিঙ্গুনের বড় ভাই অনেক রাগ দেখাতে থাকে। এখানে আমরা জানতে পারি এবারও সেই চিঙ্গুনকে মারতে চেয়েছিল। এরপরে নাজান প্রাসাদ থেকে বের হওয়ার সময় দেখতে পায় বেশং তার জন্য দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করে কি হয়েছে। বেশং বলে, মহারাজ আপনার সৈনিকরা কোথায়? নাজান বলে, আমরা অনেক সৈনিক এনার্জির অনেক লোকেদের বাঁচিয়ে নিয়ে আসছিল। ওই সময় তিয়ান্দুর লোকেরা তাদেরকে আটকে ফেলেছে, আর এখন সে আমার সঙ্গে একটা চুক্তি করতে চায়। বেশং বলে, কি নিয়ে চুক্তি করতে চায়? নাজান বলে, সেটা নিশ্চয়ই তুমি ভালো করে জানো, আমি সেটা কখনোই মানব না। বেশং বলে, আপনি যেমন এই রাজ্যের মহারাজ, আমিও তেমন এই রাজ্যের মহারানী, এবং এনার্জি আমার নিজের রাজ্য। তাই কেউ যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে অবশ্যই আমি যাব, আর সেখানে গিয়ে আমার লোকেদেরকে ফিরিয়ে নিয়ে আসব। নাজান বলে, সত্যি যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। এরপরে বেশং তার সকল লোকেদের নিয়ে চিঙ্গুনের সঙ্গে সমঝোতা করার জন্য বেরিয়ে পড়ে। এই খবর রোয়ানের কাছেও আসে যে বেশং একা জেনারেল আর তার সেনাদের সঙ্গে আসছে। অন্যদিকে চিঙ্গুনকে দেখানো হয় যে কিনা বেশংয়ের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু বেশং সরাসরি বলে দেয় যে সে তার সঙ্গে কথা বলতে চায় না। চিঙ্গুন তখন ভেতরে এসে বেশংকে জোর করে ধরে নিয়ে যায়। বেশং বলে, তুমি কবে জানতে পেরেছিলে যে আমি মাসুই রাজকুমারী? চিঙ্গুন বলে, নাজানের সঙ্গে বিয়ে হওয়ার পর। বেশং বলে, এতগুলো দিন ধরে তুমি কিভাবে আমার সঙ্গে অভিনয় করে গেলে? চিঙ্গুন বলে, আমি তোমার সঙ্গে অভিনয় করিনি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। বেশং বলে, ভালোবাসা? এ কেমন ভালোবাসার কথা বলছো তুমি? চিঙ্গুন হাতে একটা চাকু নিয়ে বলে, এই চাকুটা তোমার। কাল এই চাকুটা আমি জিয়ানবির হাতে দেখেছি, তার মানে তুমি ওকে এটা দিয়েছিলে আমাকে মেরে ফেলার জন্য, তাই না?
সে তার কাছে এসে তাকে বলে উত্তর দাও। বেশং বলে হ্যাঁ, কারণ আমি মন থেকে তোমাকে মেরে ফেলতে চাই। চিঙ্গুন চাকুটা ঘুরিয়ে দিয়ে বলে তাহলে এটাই সুযোগ, মেরে ফেলো আমাকে। বেশং চাকু তার গলায় ধরে ঠিকই, তবে সে তাকে মারতে পারে না। চিঙ্গুন তখন তাকে নিচে ফেলে দেয় আর এরপর সে তাকে কিস করতে থাকে, তবে বেশং কোনো রিয়াক্ট করে না। চিঙ্গুন বলে ফেইটা তোমাকে আবার তোমার ক্যাম্পে নিয়ে যাবে। এরপর সে চলে যায়। পরদিন সকালে তারা একত্রেই সমঝোতার জন্য আসে। বেশং বলে আমার লোকেদেরকে ছেড়ে দাও। চিঙ্গুন বলে তুমি আমাকে দোষ দাও, গালাগালি করো, যা ইচ্ছে তাই করো, তবে আজ আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। বেশং বলে তুমি জানো এর মানে কি? চিঙ্গুন বলে লিওন পাইয়ের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। তো কি হয়েছে? বেশং তখন শীষ বাজালে চিঙ্গুনের ঘোড়া ফেইতা বেশংয়ের কাছে আসে। বেশং তাকে একটু আদর করে তার গলায় চাকু ধরে আর চিঙ্গুনকে বলে যদি সে তার লোকজনকে ছেড়ে না দেয় তাহলে সে ফেইতাকে মেরে ফেলবে। চিঙ্গুন বলে তুমি আমাকে এতটাই ঘৃণা করো? বেশং চিঙ্গুনের সেই চিঠিটাও দিয়ে দেয় আর বলে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। চিঙ্গুন বলে তোমার সঙ্গে আমি সবসময় ভালো ব্যবহার করেছি, কখনোই আমার শক্তি আমি তোমাকে দেখাইনি। সে তখন বেশংয়ের দেওয়া বাঁশিটা উপরে ছুঁড়ে দিয়ে তলোয়ার দিয়ে সেটাকে কেটে টুকরো করে ফেলে। এরপর বলে আগামীকাল তোমার লোকজনদেরকে আমার ক্যাম্প থেকে নিয়ে যেও। বেশং বলে তোমার আর আমার মধ্যে সব সম্পর্ক শেষ। সে ফেইতার কাছে ক্ষমা চায় আর এরপর সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় চিঙ্গুন আর মিস্টার রং কথা বলছিল। তখন মিস্টার রং বলে নাজান হঠাৎ করেই আপনার বাবাকে মেরে ফেলেছিল, তাই আপনাকে বাঁচানোর জন্য আমার ভাই তার নিজের ছেলের পরিচয় আপনার নামে দেয় যাতে করে আপনি বেঁচে থাকতে পারেন। কিন্তু তারপরেও নাজানের লোকেরা সেই ছেলেটাকেও মেরে ফেলেছে। তার কাঁধে একটা লাল পিচ ফুলের দাগ ছিল। চিঙ্গুনের মনে পড়ে এরকম একটা দাগ সে রোয়ানের কাঁধে দেখেছে। সে তখন বলে আমার মনে হয় সেই ছেলে এখনো বেঁচে আছে। এদিকে দেখা যায় বেশংরা যখন চলে আসছিল তখন রাস্তার মাঝখানে রোয়ান আর তার লোকজন সেখানে চলে আসে। তারা ইয়নপায়ের লোকেদেরকে আটকে দিয়ে শুধুমাত্র বেশংকে নিয়ে মাসুইতে চলে আসে। এদিকে চিঙ্গুনের বড় ভাইকে এনোচ বলে আপনার ভাইয়ের আলাদা একটা সংস্থা আছে, তার অনেক সেনা রয়েছে, একদিন সকল ক্ষমতা তার হাতেই চলে যাবে। তারপর আপনি কি করবেন? একটু পরে চিঙ্গুনের সৈনিক চিঙ্গুনকে বলে আমরা এনোচের ঘরে এই চিঠিটা পেয়েছি, যেখানে দেখা যায় নাজান লিখেছিল যে চিঙ্গুনকে মারতে জিয়ানবি নামে একজন লোক যাচ্ছে, তুমি তাকে সাহায্য করো। তখনই এনোচ সেখানে আসে আর সে চিঙ্গুনকে বলে যে আপনার বড় ভাই আপনাকে পাহাড়ের গুহায় ডেকেছে। এনোচ চলে গেলে চিঙ্গুন তার সৈনিকের কানে কানে কিছু একটা বলে। এরপর দেখা যায় চিঙ্গুন তার ভাইয়ের কাছে গেছে। সেখানে তার ভাই তাকে একটা জেট দেখায়। সে বলে তোমার কি এটার কথা মনে আছে? ছোটবেলায় বাবা এটা তোমাকে দিয়েছিল, কিন্তু আমি এটা মারামারি করে তোমার কাছ থেকে নিয়ে নেই। এরপর আমি মিথ্যা কথা বলি যে আমি এটা হারিয়ে ফেলেছি। চিঙ্গুন বলে এটা যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি রেখে দাও। তার ভাই বলে কিন্তু এটা তো তোমার জিনিস, আমি কেন রাখবো? চিঙ্গুন তখন বলে ভাইয়া এই সব জিনিস তোমার, আমি কখনোই তোমার জিনিসের ভাগ বসাতে আসবো না। তার ভাই বলে তুমি আমার ভাই, আমি আশা করব পরের জন্মেও যেন আমরা ভাই থাকতে পারি। তখনই সৈনিকরা চিঙ্গুনের দিকে তলোয়ার ধরে। চিঙ্গুন তখন বলে ভাইয়া পরের কথা বিশ্বাস করো না। সেও তখন তার লোকজনদেরকে ডাকে। এরপরে সে একটা চিঠি দেখায় যেটা নাজান এনোচকে লিখেছিল। এনোচ বলে এটা মিথ্যা কথা, আমাকে কেউ ফাঁসাচ্ছে। চিঙ্গুন এরপর নাজানের আরেকটা রিপোর্ট দেখায় আর তার ভাইকে বলে তুমি দেখে বলো যে দুজনের হাতের লেখা এক কিনা। তার ভাই তখন এনোচের ওপর প্রচন্ড রাগ দেখায়। সে বলে তুমি শত্রুর সঙ্গে একত্র হয়ে আমার ব্রেন ওয়াশ করেছিলে। সে তাকে মেরেই ফেলবে, তখন চিঙ্গুন তাকে ধরে ফেলে। সে বলে তুমি ওকে আমার কাছে দিয়ে দাও। তার ভাই বলে বিশ্বাস করো এই লোক আমাকে সবসময় ভুল বুঝিয়েছে। চিঙ্গুন তুমি যদি এই সবকিছু নিয়ে নিতে চাও নিয়ে নিতে পারো, আমি প্রাসাদেই থাকবো না, আমি গিয়ে পাহাড়ে থাকতে রাজি আছি। চিঙ্গুন উঠে তখন হাঁটু গেড়ে বসে বলে এই রাজ্য তোমার, এই সবকিছু তোমার, আমি কোনোদিনও তোমার জিনিস নিজের করতে চাইবো না। তার ভাই তখন নিজের ভুল বুঝতে পারে। এরপর ওই এনোচকে চরমভাবে অত্যাচার করার পর চিঙ্গুন তাকে অনেক ভয় দেখায় যে সে তাকে প্রাণী মেরে ফেলবে। এনোচ তখন বলে আমি নাজানের সঙ্গে 2 বছর ধরে কাজ করছি, নাজান আমার পরিবার নিজের কবজায় আটকে রেখেছে। তারা সেখানেই নাজানের একটা চিঠি পায় যেখানে নাজান লিখেছিল মাসাই থেকে রানী আর নবম রাজকুমারী তিয়ান্দুর দিকে আসছে, তারা যেন কেউ বাঁচতে না পারে। আসলে এটা এসেছিল বেশং যেদিন তার মায়ের সঙ্গে এসেছিল ওই দিন। চিঙ্গুনের মনে পড়ে ওই দিন সে এনোচকে বলেছিল সকল সেনাদের মেরে ফেলো আর মহিলাদের বাঁচিয়ে রাখো, কিন্তু এনোচ সৈনিকদের বলেছিল যে মহারাজ আদেশ করেছে সবাইকে মেরে ফেলতে। এই ব্যাপারটা চিঙ্গুন তখন বুঝতে পারেনি, কারণ সে ভেবেছিল হয়তো সৈনিকদের মারার সময় একটা তীর বেশংয়ের মায়ের গায়ে লেগে যায়, কিন্তু তার আদেশই যে আসলে বদলে দেওয়া হয়েছিল সেটা সে ভাবতেও পারেনি। সে তখনই এনোচকে মেরে ফেলতে চায়, কিন্তু সৈনিক বলে ওকে মেরে ফেললে আপনি কখনোই আপনার নিজের সত্যিটা প্রমাণ করতে পারবেন না।
চিঙ্গুন তখন তাকে কাগজ আর কলম দিতে বলে আর তার নিজের একটা কনফেশন লেটার লিখতে বলে। এরপর রাতের বেলা চিঙ্গুনের কাছে তার সৈনিক এসে বলে যে বেইসংকে রোয়েন কিডন্যাপ করে নিয়ে গেছে। এদিকে বেইসংকে রোয়েন বলে, দেখেছ তোমাদের প্রাসাদ? বেইসং বলে, অভিনন্দন। রোয়েন বলে, তুমি সাহায্য না করলে পারতাম না। তখন দেখানো হয় বেইসংই আসলে তাকে সকল কিছুর প্ল্যানিং বলে দিয়েছিল। এরপরে সে বেইসংকে সিংহাসনের কাছে নিয়ে আসে। একটু পর সেখানে বেইসংয়ের চাচাকে আনা হয়। তার চাচা তাকে দেখে বলে, তুমি এখনো বেঁচে আছো। ওই দিন যে কোনো মূল্যে আমার তোমাকে মেরে ফেলা উচিত ছিল। বেইসং বলে, আপনি নিজের ভাইকে মেরে সিংহাসন দখল করেছেন। আপনার মতো নির্লজ্জ ব্যক্তি আর নেই। তার চাচা বলে, কিসের নির্লজ্জ? ইয়নপাইয়ের রাজা বারবার তোমার বাবার সঙ্গে চুক্তি করতে চেয়েছে যাতে করে তারা একসঙ্গে মিলে তিয়ান্দোকে হারাতে পারে, কিন্তু তোমার বাবা কোনোবারই এই চুক্তিতে রাজি হয়নি। তাই তোমার বাবার বদলে আমি রাজি হয়েছি। বিনিময়ে নাজান আমাকে রাজা বানিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে বেইসং বুঝতে পারে আসলে তার চাচার বিদ্রোহ করার পেছনেও মূলত নাজান দায়ী। বেইসং তার গায়ে চাকু ঢুকিয়ে দেয়। তখন রোয়ান হাসতে হাসতে বলে, আরেকবার। বেইসং আরো একবার তার গায়ে চাকু ঢুকিয়ে দেয়। এভাবেই বেইসং তার প্রতিশোধ নিয়ে নেয়। এরপর বেইসং তার বাবা মার মেমোরিয়াল ট্যাবলেটের সামনে তাদের কাছে ক্ষমা চাইছিল যে সে হাজার চেষ্টা করেও চিঙ্গুনকে মারতে পারে না। তার বাবা মা যেন তাকে ক্ষমা করে দেয়। তখনই রোয়েন সেখানে আসে। সে বলে, তোমার চোখের দিকে তাকালে আমার এমন কেন লাগে? কি আছে তোমার চোখে? আজ আমি বের করে ছাড়বো। সে তাকে জোর করে ধরে নিজের ঘরে নিয়ে চলে যায়। তখন শিনুই এসে তাকে আটকায়। রোয়েন তখন চলে যায়। শিনুই বেইসংকে বলে, তোমার রাজ্যে তুমি ফিরে এসেছো। বেইসং বলে, না, এটা তোমার রাজ্য। এখানে বাবার কাছে মরুভূমির আরেকটা বই ছিল, সেই বইটা আমি জোগাড় করি, তারপর আমি এখান থেকে চলে যাব। অন্যদিকে নাজানকে জেনারেল এসে বলে যে রোয়ান তাদের মহারানীকে কিডন্যাপ করে নিয়ে গেছে। নাজান প্রচন্ড ক্ষেপে যায়। সে বলে, লোকজন আমাদেরকে থুতু দেবে, এই বিষয় যেন কেউ জানতে না পারে। বেইসং একবার রোয়ানের হাত থেকে বেঁচে ফিরে এসেছিল, তার মানে আরো একবার সে পারবে। এরপর চিঙ্গুন রোয়ানের সঙ্গে দেখা করতে আসে। তারা একসঙ্গে খাবার খেতে বসলে চিঙ্গুন বলে, তুমি মিস্টার রংকে চেনো? সে তোমার সঙ্গে দেখা করতে চায়। রোয়ান বলে, আমি তাকে চিনি। চিঙ্গুনের মনে হয় ওকে সত্যি তাকে চিনে না, নাকি ও মিস্টার রং এর ভাইয়ের ছেলেই না। তখন তার মনে পড়ে মিস্টার রং তাকে বলেছে পুরোপুরি শিওর না হওয়া পর্যন্ত আপনি আপনার পরিচয় কাউকে দিবেন না। রোয়ান বলে, কি বলেছে সে? চিঙ্গুন বলে, সে বলেছে সে নাকি তোমার কাকা। রোয়ান বলে, ছোটবেলায় আমি অনেক আঘাত পেয়েছিলাম, আমার ছোটবেলার কথা তেমন কিছু একটা মনে নেই। চিঙ্গুন বলে, ওই লোকের সঙ্গে দেখা করো, হয়তো তোমার কিছু মনে পড়তে পারে। রোয়ান বলে, দরকার নেই। চিঙ্গুন বলে, তাহলে বলো তুমি কি চাও? আমি বেইসংকে নিয়ে যেতে এসেছি। রোয়ান বলে, তুমি আমাকে কি দিতে পারবে? চিঙ্গুন তখন তাকে তার বাও এজেন্টের টোকেন দিয়ে দেয়, যেটা দিয়ে রোয়ান বাও এজেন্টের দিয়ে যে কোনো কাজ করাতে পারবে। তাই রোয়ান বেইসংয়ের সঙ্গে দেখা করানোর জন্য রাজি হয়ে যায়। এরপর চিঙ্গুন বেইসংয়ের সঙ্গে দেখা করতে চায়, তবে বেইসং তার সঙ্গে কোনো কথা বলতে চায় না। চিঙ্গুন তখন তাকে নিয়ে আসে বেইসংয়ের বাবা মায়ের মেমোরিয়াল ট্যাবলেটের কাছে। সে তাদের কাছে ক্ষমা চায়। এরপর সে বেইসংকে তার এনোচের সেই চিঠিটা দেয়, যেখানে তার এনোচ তার সকল কিছুর কথাই স্বীকার করেছে। সেখানে নাজানের সেই চিঠিটাও ছিল, যেখানে নাজান লিখেছিল মাসেইয়ের রানী আর তাদের নবম রাজকুমারী তিয়ান্দোর দিকে যাচ্ছে, কোনো একটা সুযোগ বের হলে তাদেরকে মেরে ফেলো। বেইসং বলে, এটা নাজানের হাতে লেখা, কিন্তু আমি শুনেছিলাম তুমি নাকি অর্ডার দিয়েছিলে। চিঙ্গুন বলে, আমি অর্ডার দিয়েছিলাম, আমি বলেছিলাম তখন সেনাদেরকে মেরে ফেলতে আর মহিলাদের বাঁচিয়ে রাখতে। তারপরও আমারই দোষ, আমি যদি সামনে এসে কথাগুলো বলতাম তাহলে আর এগুলো হতো না। বেইসং এখানে অনেক কষ্ট পায়। সে তার বাবা মায়ের মেমোরিয়াল ট্যাবলেটের সামনে চিৎকার করে কাঁদতে থাকে। তাকে কাঁদতে দেখে চিঙ্গুন বাইরে চলে আসে। এরপরে শিনুই রোয়ানের কাছে আসে। সে তার একদম কাছে আসলে রোয়ান তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি একটু দাঁড়াও, আমি গোসল করে আসি। তবে সে চলে আসে বেইসং এর ঘরে। বেইসং বলে, এত রাতে তুমি এখানে কি করছো? রোয়ান তাকে ধরে বলে, তোমার চোখের দিকে তাকালেই আমি কনফিউশনে পড়ে যাই। বেইসং তার গলায় চাকু ধরলে রোয়ান বলে, আমি তোমার প্রতিশোধ নিতে সাহায্য করলাম। বেইসং তখন নিজের গলায় চাকু ধরে। রোয়ান তার হাত থেকে চাকুটা ফেলে দেয়। ওই সময় চিঙ্গুন এসে রোয়ানকে সরিয়ে দেয়। সে বলে, তোমার সাহস কি করে হলো ওর গায়ে হাত দেওয়ার? রোয়ান বলে, তাহলে আসো আমার সঙ্গে ফাইট করো। যদি তুমি জিতে যাও তাহলে আমি কথা দিচ্ছি আমি আর ওর কাছে যাব না। তারা দুজন তখন ফাইট শুরু করে। একসময় চিঙ্গুন গিয়ে পড়ে সিঁড়ির ওপর আর রোয়ান টেবিলের উপরে পড়ে প্রচন্ড পরিমাণ মাথায় আঘাত পায়। শিনুই এসে তাকে ধরে। রোয়ানের তখন একজনের কথা মনে পড়ে যে কিনা রোয়ানকে বলছিল, তুমি চলে যাও, তোমাকে বাঁচতেই হবে। রোয়ান এরপর ভীষণ অস্থির হয়ে যায়। সে ঘরে এসে প্রচন্ড মাথা যন্ত্রণায় বিছানায় শুয়ে পড়ে। শিনুই তার অবস্থা দেখে ডাক্তার ডাকতে যায়। রোয়ানের তখন কিছু কিছু ছোটবেলার কথা মনে পড়তে থাকে। এরপর দেখা যায় বেইসং তার বাবার পুরনো লাইব্রেরিতে গেছে।
সেখানে সে মরুভূমির আরেকটা বই খুঁজতে থাকে। ওই সময় চিঙ্গুন সেখানে আসে। সে বলে, এই বই তুমি এখানে পাবে না। বেসং বলে, তুমি জানো সেই বই কোথায়? চিঙ্গুন বলে, অবশ্যই জানি, তবে সেটা আমি এখন বলবো না। আজ তুমি বিশ্রাম করো, কাল বলবো। এদিকে রোয়ানকে দেখার জন্য একজন ডাক্তার আসে। সে বলে যে মহারাজ একদম ঠিক আছে, উনি ঘুমাচ্ছে। এরপর ডাক্তার চলে যায়। শিনুই সারা রাত সেখানে বসে থাকে। অন্যদিকে চিঙ্গুন বেসংয়ের জন্য খাবার নিয়ে আসে। বেসং খাবার নিতে গেলে চিঙ্গুন ঘরে ঢুকে যায়। সে বলে, আমিও খাইনি। বেসং বলে, তাহলে তুমি খেয়ে নাও। চিঙ্গুন এরপর সবগুলো খাবার বের করে আর বলে, খাবারগুলো খেলে আমি বলে দেবো যে সেই বইটা কোথায় আছে। বেসং বলে, তুমি আসলে জানোই না। সে একটুখানি খাবার খেলে চিঙ্গুন বলে, আমি সত্যিই জানি না, তুমি অনেক শুকিয়ে গেছো, তাই আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। বেসং চলে যেতে চাইলে চিঙ্গুন তাকে জড়িয়ে ধরে। এরপর তাকে বলে, তুমি একটু ভেবে দেখো, যখন তোমার বাবা তোমাকে হাড় ভলিউম দিয়েছিল তখন কি তুমি দেখেছিলে তার কাছে আরো একটা বই আছে? বা সে বই তার প্রয়োজনীয় জিনিস কি সে অন্য কোথাও রাখে? বেসং সেখানে গেলে সত্যি সেটা সে পেয়ে যায়। সেখানে সে তার বাবা মায়ের একটা ছবিও পায়। চিঙ্গুন বলে, আমি আমার মাকে কখনো দেখিনি। আমার জন্মের সময় সে মারা যায়। আমার বয়স যখন 8 বছর তখন নাজান আমার বাবাকে মেরে ফেলে। বেসং অবাক হয়ে বলে, তোমার বাবা তিয়ান্দুর রাজা ছিল না? চিঙ্গুন বলে, আমার বাবা ছিল ইয়নপায়ের রাজা। নাজান আমার বাবার দত্তক নেওয়া ছেলে ছিল। ক্ষমতার লোভে সে সবকিছু করতে পারে। আমি, আমার বাও এজেন্টের লোকেরা প্রত্যেকেই তার লোভের শিকার। এগুলো শুনে বেসং চুপ করে থাকে। চিঙ্গুন বলে, তুমি অন্যদের সামনে নাটক করতে পারো, আমার সামনে না। আমি জানি তুমি আমাকে নিয়ে চিন্তা করো, কিন্তু তুমি ভেবো না 15 বছর হয়ে গেছে, আমি এখন অনেক কিছুর অধিকারী। আমার কাছে অনেক সেনাবাহিনী আছে, আলাদা বাও এজেন্টের সেনাবাহিনীও আছে। আমি অবশ্যই নাজানকে হারিয়ে দেব। এদিকে রোয়ানের ছোটবেলার কথা মনে পড়ছিল, যেখানে সে তার বাবা আর তার মা একসঙ্গে ঘোড়ায় চড়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তারা ঘোড়া থেকে পড়ে যায়। ওই সময় নাজানের জেনারেল তার সৈন্যদের নিয়ে সেখানে চলে আসে। সেই জেনারেল একটা অস্ত্র রোয়ানের গায়ে ছোড়ে, যার আঘাতই এখন পর্যন্ত রোয়ানের কাঁধে রয়েছে। তারা দৌড়ে যখন পালানোর চেষ্টা করছিল তখন রোয়ানের মা মাটিতে পড়ে যায়। সে বলে, আমার পা মুচকে গেছে, আমি আর এখান থেকে যেতে পারবো না, তুমি আমাদের ছেলেকে নিয়ে যাও। কিন্তু তারা কিছুতেই রাজি হচ্ছিল না। রোয়ানের মা তখন তাদেরকে জোর করতে থাকে। রোয়ানের বাবাও তখন রোয়ানকে টেনে সেখান থেকে নিয়ে যায়। একটু পরে রোয়ানের বাবা বলে, তুমি পালিয়ে যাও, পেছনে ফিরে তাকাবে না। সে জেনারেলের সঙ্গে ফাইট করতে যায়, তবে জেনারেল তাকে মেরে ফেলে। এরপর রোয়ান প্রাণপণে দৌড়াতে থাকে। তার পেছনে সেনারা পড়েছিল, তবে একটু পর সেনারা চোরাবালিতে পড়ে যেতে থাকে, তাই জেনারেল আর তার সৈন্যদের নিয়ে সামনে এগোতে পারে না। এরপর দেখা যায় রোয়ানকে দেখতে আরো ডাক্তারদের আনা হয়েছে, তবে কেউই বলতে পারে না যে রোয়ানের কি হয়েছে। শিনুই তাদেরকে মেরে ফেলতে বলে। বেসং বলে, মাসুয়ে এরাই সবচেয়ে ভালো ডাক্তার। শিনুই এরপর তাদেরকে চলে যেতে বলে। চিঙ্গুন বলে, আরেকজন ডাক্তার আছে, তবে সে ইয়নপাইতে আছে, আমি তাকে আনার ব্যবস্থা করছি। রাতের বেলা শিনুই রোয়ানের কাছে বসে কাঁদতে থাকে। সে বলে, আমারই দোষ, আমি সব সময় তোমার সঙ্গে রাগারাগি করি, উল্টোপাল্টা কথা বলি, এজন্যই হয়তো তোমার এরকম হয়েছে। তুমি একবার ওঠো, আমি আর তোমার সঙ্গে ঝগড়া করব না। তখন বেসং সেখানে আসে খাবার নিয়ে। সে বলে, তুমি একটু খেয়ে নাও, নইলে তুমি নিজেও অসুস্থ হয়ে যাবে। কিন্তু শিনুই খাবার খেতে রাজি হয় না। এরপরে সেই পাগলা ডাক্তারকে নিয়ে আসা হয়, যে একদিন বেসংয়ের চিকিৎসা করেছিল। ডাক্তার দেখে বলে, উনি ভালো আছে, তবে উনি গভীর স্বপ্নের ভেতর আছে। হয়তো পুরনো কোনো স্বপ্ন দেখছে বা কোনো অতীত জীবনের কিছু কাহিনী। শিনুই বলে, এভাবে চলতে থাকলে কিভাবে হবে? 3 দিন হয়ে গেছে। চিঙ্গুন বলে, আপনি ওকে জাগানোর ব্যবস্থা করুন, আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দেব। ডাক্তার তখন বলে, তাহলে আমাকে একটু খাবারের ব্যবস্থা করুন। সে রোয়ানের হাতে একটা সুই ঢুকিয়ে দিয়ে গিয়ে খাবার খেতে থাকে, আর সৈনিককে দেখিয়ে বলে, এই ছেলেটা 2 দিন ধরে আমাকে ঘোড়ায় করে নিয়ে এসেছে, একটা কিছু খেতে দেয়নি। সে শিনুইকে ডেকে বলে, তুমি এসে খাবার খাও। শিনুই কোনো কথা না বললে ডাক্তার বলে, তুমি যাও না যে ও ঘুম থেকে জেগে উঠুক। শিনুই বলে, আমি খেলে রোয়ান উঠবে? ডাক্তার বলে, হ্যাঁ হ্যাঁ, আগে এসে খেয়ে যাও। শিনুই এসে তখন খাবার খেতে শুরু করে। তখনই তারা দেখতে পায় রোয়ানের শরীর নড়ছে। শিনুই দৌড়ে তখন তার কাছে আসে। বেসং রোয়ানের পছন্দের খাবার নিয়ে আসে। খাবারের ঘ্রাণে রোয়ানের ঘুম ভেঙে যায়। শিনুই তাকে জড়িয়ে ধরে। রোয়ান তাকে ছাড়িয়ে খাবার খেতে থাকে। এরপরে সবাই চলে গেলে রোয়ান সেখান থেকে চলে যেতে চায়। শিনুই বলে, তুমি কোথায় যাচ্ছ? রোয়ান বলে, তুমি আমার পিছু করবে না। সে ঘোড়া নিয়ে বাইরে চলে আসে। তখন তার মনে পড়ে ছোটবেলায় একদল ডাকাত তাকে নিয়ে গিয়েছিল। ডাকাতের সর্দার তার লোকেদেরকে বলে, এই বাচ্চা ছেলেকে কেন নিয়ে এসেছো? আমি কোনো বাচ্চা পালতে পারবো না। রোয়ান বলে, আমাকে আপনার বড় করতে হবে না, আমাকে কিছু খাবার দিন, আমি কাজ করতে পারবো। সর্দার বলে, তুমি কি কাজ করবে? রোয়ান বলে, আপনারা যা করেন।
এরপর থেকেই মূলত রোয়ান ডাকাত হয়ে গেছে, আর এক সময় সে এখানকার নামকরা ডাকাত হয়ে যায়। সকালবেলা শিনুর ঘুম ভাগলে সে লোকেদেরকে জিজ্ঞেস করে রাজা এসেছে। তারা বলে মহারাজ কাল রাতেই চলে এসেছে। তখন শিনুই দেখতে পায় কিছু লোকেরা বিয়ের পোশাক নিয়ে যাচ্ছিল। তারা বলে মহারাজ বিয়ে করছে। শিনুই বলে আমার বিয়ে? সে তখনই রোয়ানের কাছে যায় আর বলে আমাদের বিয়ে হচ্ছে, অথচ তুমি আমাকেই বলনি। সে রোয়ানের হাত ধরে, রোয়ান হাত ছাড়িয়ে নেয়। রোয়ান বলে আমি বেশুয়াংকে বিয়ে করব। শিনুই বলে চিঙ্গুন এটা কখনোই হতে দেবে না। রোয়ান বলে এটা মাসুই, আমার রাজ্য, আমার কথাই চলবে। তবে তুমি চিন্তা করো না, তুমি হবে এই রাজ্যের মহারানী, বেশুয়াং শুধুমাত্র একটা ছোট্ট রানী হয়ে থাকবে। শিনুই বলে তুমি যখন অসুস্থ ছিলে আমি না খেয়ে তোমার পাশে বসেছিলাম। রোয়ান বলে আমি বলেছিলাম থাকতে। সে তখন তাকে একটা চড় মারে। রোয়ান বলে তুমি যত যাই করো আমি শুধুমাত্র বেশুয়াংকেই বিয়ে করব। তুমি আমার কথা বুঝতে পেরেছো? শিনুই সেখান থেকে চলে যেতে থাকলে রোয়ান নিজের হাত টেবিলে আঘাত করে বলে পৃথিবীতে সবাই নিজের জন্য বাঁচে, তুমি কেন আমার জন্য বাঁচবে? তুমিও নিজের মতো করে বাঁচো। শিনুই সেখান থেকে চলে যায়। এদিকে চিঙ্গুন বেশুয়াংয়ের কাছে আসে। বেশুয়াং মুখে একটা ওষুধ নিয়ে চিঙ্গুনের কোলে এসে বসে পড়ে। চিঙ্গুন তখন তাকে কিস করে। ওই সময় চিঙ্গুন বুঝতে পারে বেশুয়াং তার মুখ দিয়ে কিছু একটা দিয়ে দিয়েছে। চিঙ্গুন বলে তুমি আমাকে কি খাইয়ে দিলে? বেশুয়াং বলে এটা খেলে তুমি 7 দিন একটানা ঘুমাবে। আমরা নাজানের সঙ্গে যুদ্ধ করব, সেখানে আমি তোমাকে বিপদে ফেলতে চাই না। চিঙ্গুন বেশুয়াংয়ের হাত ধরে বলে আর্মর পরে নিও, আর এরপরই সে ঘুমিয়ে পড়ে। তখন সেখানে রোয়ান আসে। ওই সময় আমাদেরকে কাল রাতে সিন দেখানো হয়। রোয়ান বলে আমি আমার ঘটনা তোমাকে সব বলেছি, এবার তুমি বলো তুমি কি নাজানের উপর প্রতিশোধ নিতে চাও? বেশুয়াং বলে হ্যাঁ, তবে চিঙ্গুনকে এর থেকে দূরে রাখতে হবে। নাজান অনেক বেশি শক্তিশালী, আমরা ওর সঙ্গে ফাইট করে জিততে পারবো এমন কোনো গ্যারান্টি নেই। যদি আমরা হেরে যাই তাহলে অন্তত চিঙ্গুন বেঁচে থাকবে, যে কিনা নাজানকে হারাতে পারবে। রোয়ান বলে ঠিক আছে তাহলে। বেশুয়াং বলে ইয়নপাইয়ের মহারানীকে মাসুইয়ের রাজা জোর করে বিয়ে করছে, কেমন হবে? এরপরে নাজানের কাছেও এই খবর চলে আসে যে রোয়ান বেশুয়াংকে বিয়ে করছে। পরের দিনই নাজান তার সৈনিকদের নিয়ে মাসুইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে শিনুই একটা হোটেলে এসেছিল। তখন সে হোটেলের মালিকের কাছে জানতে পারে নাজান নাকি অনেক সৈনিকদের নিয়ে মাসুইয়ের উদ্দেশ্যে আসছে এবং এখানে এখন ভয়াবহ একটা যুদ্ধ হতে চলেছে। শিনুই বুঝতে পারে এই কারণেই রোয়ান তাকে নিজের থেকে সরিয়ে দিয়েছে। সে তখনই ফেরত যেতে চাইলে চিঙ্গুনের সৈনিক তার সামনে পড়ে। সে বলে আমাদের হুজুরকে দেখতে পারছি না। শিনুই বলে সে হয়তো প্রাসাদের আন্ডারগ্রাউন্ডে আছে, আমাকে নিয়ে চলো, আমি খুঁজে দেখছি। এদিকে চিঙ্গুনকে দেখানো হয় যে মূলত জ্ঞানী ছিল, তবে সে ঘুম থেকে নিজেকে উঠাতে পারছিল না। তাই সে নিজের ইন্টারনাল স্ট্রেংথ ব্রেক করে ঘুম থেকে উঠে পড়ে, যার কারণে তার মুখ দিয়ে ব্লিডিং হয়। ওই সময় সৈনিক আর শিনুই সেখানে আসে। চিঙ্গুন জিজ্ঞেস করে বেশুয়াং কোথায়? শিনুই বলে ও রোয়ানকে বিয়ে করতে যাচ্ছে। তারা তখনই বেরিয়ে আসে। এরপর দেখা যায় বেশুয়াং আর রোয়ান বিয়ের পোশাক পরে বেরিয়ে আসে। সবাই তাদেরকে অভিনন্দন জানাতে থাকে। শিনুই আর চিঙ্গুন সেখানেই ছিল, তারা লুকিয়ে তাদেরকে দেখছিল। বেশুয়াং আর রোয়ান একসঙ্গে নাচ করছিল। তখনই নাজান সেখানে আসে। রোয়ান বলে আরে ইয়নপাইয়ের রাজা যে, আপনি আসবেন আমাকে বলবেন না? আপনার কারণেই তো আমি এই রাজ্যের রাজা হতে পেরেছি, কারণ অস্ত্র তো আমি আপনার রাজ্য থেকে চুরি করে এনেছি। নাজান তখন বলে আমার কাছে আরো অনেক অস্ত্র আছে, আপনি চাইলে আমি আপনাকে আরো দিতে পারি। রোয়ানের লোক বলে আজকে এত ভালো একটা দিনে অস্ত্রের কথা বলা ঠিক হবে না। রোয়ান বলে একদম ঠিক, আমি আপনাকে পরিচয় করিয়ে দিই, আমার স্ত্রী। ও আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনারা তো একজন আরেকজনকে চেনেন। তারা সবাই তখন হাসতে থাকে। জেনারেল বলে তোমার সাহস কি করে হয় ইয়নপাইয়ের রানীকে এনে নিজের স্ত্রী দাবি করছো? নাজান বলে বেশুয়াং আমার আসতে দেরি হয়ে গেছে, আমি তোমাকে নিতে এসেছি। বেশুয়াং বলে তুমি আমার চাচাকে ব্যবহার করে আমার বাবাকে মেরেছ, তুমি তিয়ান্দোতে আমার মাকে মেরেছ, আর তুমি ভাবছো আমি তোমার সঙ্গে যাব? রোয়ান বলে দেখেছেন ও আমাকে মন থেকে বিয়ে করেছে, আপনি বরং আমাদেরকে আশীর্বাদ করুন। নাজান তখন প্রচন্ড ক্ষেপে যায়। রোয়ান এদের উপর আক্রমণ করতে বলে, আর এরপর তারা প্রাসাদের ভেতর চলে যায়। একটু পরেই সবার সঙ্গে ফাইট করে নাজান আর তার জেনারেল প্রাসাদের ভেতর ঢুকে যায়। রোয়ান তাদের সঙ্গে ফাইট করছিল। হঠাৎ করেই জেনারেল রোয়ানের উপর সেই অস্ত্রটাই নিক্ষেপ করে যেটা ছোটবেলাতেও সে করেছিল। তখন চিঙ্গুন আর শিনুই এসে রোয়ানকে বাঁচিয়ে নেয়। শিনুই রোয়ানের আঘাত দেখতে চাইলে নাজান দেখতে পায় সেখানে ফুলের ট্যাটু রয়েছে। সে তখন বলে আমি তো তোমাকে 15 বছর আগেই মেরে ফেলেছিলাম, তুমি এখনো বেঁচে আছো। রোয়ান বলে তুমি মরনি, তাহলে আমি মরি কি করে? তখন চিঙ্গুন এসে জেনারেলের সঙ্গে ফাইট করতে থাকে। নাজান রোয়ানের দিকে তাকিয়েছিল, কারণ সে তো আসলে রোয়ানকে চিঙ্গুন মনে করে। হঠাৎ করেই নাজান চিঙ্গুনকে মারতে গেলে সামনে বেশুয়াং চলে আসে, আর আঘাত বেশুয়াংয়ের গায়ে লেগে যায়। এতে সবাই একদম থমকে যায়। নাজান বলে তুমি এটা কেন করলে?
বেশং চিঙ্গুনকে বলে, তুমি আমাকে নিয়ে যাও। নাজান বলে, তোমাকে আমি আমার রাজ্যে নিয়ে যাব। চিঙ্গুন বলে, তোমার এত বড় সাহস? রোয়ান বলে, চিঙ্গুন তুমি ওকে নিয়ে যাও, আমি নাজানকে দেখছি। তখনই অনেক সৈনিক সেখানে চলে আসে। চিঙ্গুন বেশংকে নিয়ে চলে যায় আর নাজান আর তার লোকজন নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে যায়। এদিকে দেখা যায় ডাক্তার বেশংয়ের চিকিৎসা করার পর বলে যে আর্মরের কারণে তার শরীরে তেমন একটা আঘাত লাগেনি, কিছুদিনের মধ্যেই সে সুস্থ হয়ে যাবে। এরপর দেখা যায় রোয়ানের কাছে চিঙ্গুনের একটা চিঠি আসে, যেখানে লেখা ছিল, 15 বছর হয়ে গেছে, তোমার বাবা আমাকে বাঁচাতে আমাদের পরিচয় বদল করে দিয়েছিল। তুমি তোমার সবকিছু হারিয়ে ফেলো, আর এরপর তুমি যে কোথায় চলে যাও আমরা আর তোমাকে খুঁজে পাইনি। তোমার বড় চাচা মিস্টার রং আমার কাছে তিয়ান্দুতে আছে, তুমি তার সঙ্গে দেখা করতে আসতে পারো। এদিকে নাজান আর তার জেনারেল কথা বলছিল। তখন এনোচ এসে বলে, প্রত্যেকটি ছোট ছোট রাজ্য থেকে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে মহারানী কিভাবে মারা গেল। নাজান বলে, ওরা জানলো কিভাবে? তারা বলেন এটা চিঙ্গুন করেছে, সে সবাইকে জানিয়ে দিয়েছে যে বেশং মারা গেছে। জেনারেল বলেন, যদি সত্যি মহারানী মারা গিয়ে থাকে তাহলে তার বডি ফিরিয়ে আনা উচিত। নাজান বেশংয়ের দাস দাসীকে ডাকতে বলে। এদিকে রোয়ান শিনুইকে সবকিছু খুলে বলে। সে বলে, নাজানকে আমি নিজের হাতে মারবো। শিনুই বলে, যা ইচ্ছে করো, কিন্তু আমি কিন্তু তোমার সাথেই থাকবো। কিন্তু রোয়ান শিনুইকে তার এই জীবনের মধ্যে জড়াতে চায় না, তাই সে তার থেকে দূরে থাকতে চায়। তবে শিনুই তার থেকে দূরে তো যায়ই না, উল্টো তাকে আরো কাতুকুতু দিতে থাকে। রোয়ান তখন আর নিজেকে ধরে রাখতে পারে না, সেও শিনুইর কাছে চলে আসে। এদিকে নাজান বেশংয়ের দাস দাসীকে বলে, তোমাদের রাজকুমারের বডি তোমাদেরকে আনতে হবে, কাল তোমরা যাবে। অন্যদিকে বেশংয়ের জ্ঞান ফিরে আসে। বেশং জিজ্ঞেস করে, আমি এখন কোথায়? চিঙ্গুন বলে, তুমি তিয়ান্দুতে আছো। বেশং বলে, জানি না লিংহুয়ানরা কেমন আছে। তখনই সৈনিক এসে বলে, লিংহুয়ান আর দাসী এখানে এসেছে। চিঙ্গুন তাদের কাছে গেলে তারা বলে, আমরা আমাদের রাজকুমারকে দেখতে চাই। তখন একটা কফিন নিয়ে আসা হয়, যেটা দেখে লিংহুয়ানের তো প্রচন্ড রাগ হচ্ছিল আর দাসী প্রচন্ড কান্না করছিল। তবে এরপর তারা কফিন খুলে দেখে সেটা একদম খালি। ওই সময় আড়াল থেকে বেশং বেরিয়ে আসে। তারা খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। চিঙ্গুন সেই কফিনের ভেতর একটা চিঠি রাখে আর বলে, নাজানকে বলো নিজে এটা খুলতে। এরপরে সত্যি সত্যি তারা কফিন নিয়ে ফিরে আসে। দাসী বলে, তিয়ান্দু রাজা বলেছে আপনাকে নিজে এটা খুলতে। জেনারেল খুললে দেখতে পায় তার ভেতর একটা চিঠি আছে। চিঠিতে লেখা ছিল, নাজান, ইউনপাইয়ের আসল রাজা নাচিদের আসল আদেশনামাটা আমার কাছে আছে। আমাকে বাধ্য করো না যে আমি সবাইকে বলে দেবো যে তুমি কিভাবে রাজা হয়েছো। তাই বেশংয়ের মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে দাও। নাজান বলে, তোমরা কি বেশংয়ের বডি দেখেছ? লিংহুয়ান বলে, সেখানে মেমোরিয়াল ট্যাবলেট ছিল, আমরা সেখানে সম্মান জানিয়ে এসেছি। নাজান তার জেনারেলকে বলে, সারা রাজ্যেই খবর ছড়িয়ে দিন যে বেশং বেঁচে নেই। এরপরে নাজানের মনে পড়ে, এই বছর মহারাজ বলছিল আমার ছেলেকে বাঁচাতেই হবে। সে রোয়ানের বাবার সঙ্গে কানে কানে কিছু কথা বলছিল। রাজকুমারকে চেনার সবচেয়ে সহজ উপায় হলো তার কাঁধে লাল পাম ফুলের দাগ রয়েছে। মহারাজ, আমি বুঝতে পেরেছি। এইবার নাজান বুঝতে পারে আসলে হয়তো মহারাজের আসল ছেলে অর্থাৎ চিঙ্গুনকে বাঁচানোর জন্য রোয়ানকে চিঙ্গুন সাজানো হয়েছিল। সে তখন আরো ক্ষেপে যায়। এদিকে এই খবর রোয়ানের কাছেও আসে যে বেশং মারা গেছে, আর রোয়ান তখন প্রচন্ড কষ্ট পায়। শিনুই এটা খেয়াল করে। অন্যদিকে চিঙ্গুন আর বেশং ভালোই ছিল। চিঙ্গুন বলে, তোমাকে আরেকটা জিনিস বলা হয়নি, আমার আসল নাম না ইয়ানশিয়ান। বেশং বলে, তোমার নাম দিয়ে আমি কি করব? আমার দরকার তোমাকে। এরপরে রাতের বেলা প্রাসাদের ভেতর চিঙ্গুন বেশংয়ের কাছে আসতে থাকে আর বলতে থাকে, আপনি অসুস্থ? এই লাইনটাই প্রথম যেদিন আমাদের দেখা হয়েছিল সবার প্রথমে তুমি আমাকে বলেছিলে। তুমি যখন আমাকে পানি দিয়েছিলে তখন তোমার জামার হাতা আমার গায়ে লেগেছিল। ফেইটা যখন পানি খেয়েছিল তখন তুমি হেসেছিলে। ওই প্রথমবার আমি তোমার হাসি দেখেছিলাম। আমি আমার জীবনেও এই স্মৃতিগুলো ভুলতে পারবো না। বেশং, আমি তোমাকে বিয়ে করতে চাই। বড় অনুষ্ঠান করে বিয়ে করতে কম হলেও 15 দিনের প্রয়োজন। আমি এতদিন অপেক্ষা করতে পারবো না, আমাকে বিয়ে করো আজই। এরপরে তারা প্রকৃতিকে সাক্ষী রেখে নিজেরাই বিয়ে করে নেয়। চিঙ্গুন বেশংকে কিস করে। এই প্রথম বেশং মন থেকে কাউকে বিয়ে করেছে, আর এই প্রথম তাদের ওয়েডিং নাইট পালন হয়। এরপরে চিঙ্গুন আর বেশং সুন্দরভাবেই নিজেদের জীবন কাটাতে থাকে। পরের সিনে দেখা যায় শিনুই একটা কবুতরের মাধ্যমে বেশংকে একটা চিঠি পাঠিয়ে দেয়, কারণ সে বিশ্বাস করতে পারে না যে বেশং বেঁচে নেই, আর বেঁচে থাকলে অবশ্যই এই চিঠি তার কাছে যাবে। অন্যদিকে নাজান তার জেনারেলকে বলে, তিয়ান্দুতে খবর পাঠান, বলুন আমি এসবে ভয় পাই না যে লোকে আমাকে কি বলবে, আমি কিভাবে রাজা হয়েছি, তাই এগুলো দিয়ে যাতে ও আমাকে ভয় না দেখায়। এরপরে সৈনিক চিঙ্গুনের কাছে যায় আর তাকে বলে যে নাজান খবর পাঠিয়েছে, তারা ম্যাডামের বডি চায়, আর যদি তা না দিতে পারে তাহলে মরুভূমির 5টি বই তাদেরকে দিতে হবে, আর এগুলো যদি তারা না পায়
তাহলে তারা এনার্জি শেষ করে দেবে। এসব শুনে বেসঙ্গের মন একটু খারাপ হয়ে যায়। তখন চিঙ্গুন তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমার কাছ থেকে তোমাকে কেউ নিতে পারবে না। মরুভূমির বইয়ের সবগুলো কপি করা আছে, অরিজিনাল গুলো দিয়ে দিলেও কিছু হবে না। পরদিন চিঙ্গুন প্রস্তুত হয়ে চলে যায়। এরপরে বেসং মিস্টার রঙের সঙ্গে কথা বলতে আসে। বেসং বলে, আমি সবগুলো বই পড়েছি, তবে আমি কিছু বুঝতে পারছি না। মিস্টার রং বলে, এর কারণ হলো সবাই জানে মরুভূমির বই 5টা, তবে মরুভূমির বই আসলে 6টা। আরেকটা বই আমাদের কাছে ছিল। আমি, আমাদের এক অফিসিয়াল আর আমার ছোট ভাই রোয়ানের বাবা একসঙ্গে সাংজাং শহরে গিয়েছিলাম। সেখানে প্রচুর পরিমাণে তুষার পড়েছিল। তখন আমরা একটা গুহার ভেতর আশ্রয় নিই। সেখান থেকে বের হওয়া অনেক কষ্টকর ছিল। আমি আর অন্য অফিসিয়াল কোনোভাবেই বেরিয়ে গিয়েছিলাম, তবে আমার ভাই সেখান থেকে বের হতে পেরেছিল কিনা আমি জানি না। তাকে আমি আর কোথাও দেখিনি। সেখানে গেলে হয়তো 6 নম্বর বইটা পাওয়া যেতে পারে, তবে সেটা অনেক দুর্গম জায়গা। আর আমাদের রাজকুমারকে আমি কখনোই সেখানে যেতে দেব না, কারণ এতে তার পরিচয় প্রকাশ পেয়ে যাবে আর আমাদের এত বছরের পরিশ্রম সব বিফলে চলে যাবে। এদিকে শিনুর কাছে বেসোয়াংয়ের চিঠি আসে যে আমি বেঁচে আছি, তোমার সঙ্গে কথা বলতে চাই। তখন রোয়ান বলে, এত হাসির কি আছে? শিনুই বলে, আমাকে সে জুতা পরিয়ে দাও। রোয়ান তার কাছে আসলে শিনুই বলে, আমি তিয়ান্ততে যাচ্ছি চিঙ্গুনের সঙ্গে 5ম বইটা নিয়ে আলোচনা করতে। মাসিতে দিন দিন পানির অভাব হচ্ছে, হয়তো চিঙ্গুনের কাছে এর কোনো উপায় আছে, তবে তুমি আমি না আসা পর্যন্ত কোনো উল্টোপাল্টা কাজ করবে না। এটা শুনে রোয়ান নিজের হাতে তাকে জুতা পরিয়ে দেয় আর বলে, তাড়াতাড়ি ফিরে এসো। এদিকে চিঙ্গুন ফিরে আসে আর সে বেসংকে বলে যে না জান চারদিকে তার সৈনিকদের ছড়িয়ে রেখেছে, তারা তিয়ান্দুর উপরে কড়া নজর রেখেছে। এই খবর রোয়ানের কাছেও আসে যে না জানে সৈনিকরা তিয়ান্দুকে খুব কাছ থেকে দেখছে, হতে পারে শিনুইর সেখানে কোনো বিপদ হতে পারে। এটা শুনে তখনই রোয়ান বেরিয়ে পড়ে। এরপর রাতের বেলা শিনুই আর বেসং দেখা করে। শিনুই বলে, তুমি তো সবগুলো বই পড়েছো, তুমি কি জানো এই মরুভূমির পানির অভাব কি করে দূর করা যাবে? বেসং বলে, আসলে মরুভূমির বই 6টা, আরেকটা বই সাংজাং শহরে আছে, সেটাকেও আমার পড়তে হবে। তবে আমি এখন তিয়ান্দু থেকে বের হতে পারছি না, কারণ আমি বের হলে চিঙ্গুনও আমার সাথে সাথে যাবে। চিঙ্গুনকে আমি কোনোভাবেই এখন নাজানের হাতে দিতে পারবো না। শিনুই বলে, তাহলে আমি যাই। বেসং বলে, আমার কাছে একটা উপায় আছে, তবে তোমার সাহায্য লাগবে। এরপরে চিঙ্গুন রোয়ানকে মিস্টার রঙের কাছে নিয়ে আসে। রোয়ান বলে, আমি শিনুইর সঙ্গে দেখা করতে এসেছি। মিস্টার রং তখন তাকে ডাকে। সে বলে, আমাদেরকে ক্ষমা করে দাও, আমি জানি তুমি তোমার বাবাকে ঘৃণা করো। রোয়ান বলে, আমার কোনো বাবা নেই। মিস্টার রং বলে, আমাদের রাজকুমারকে বাঁচাতে আমরা এটা করতে বাধ্য হয়েছিলাম। রোয়ান বলে, আপনাদের কাজের জন্য আপনারা আমাকে বিসর্জন দিয়েছেন। চিঙ্গুন তখন তাদের দুজনের কাছে ক্ষমা চায়। মিস্টার রং বলে, তুমি কি জানো, মহারাজ না থাকলে আমরা বেঁচেই থাকতাম না, আমাদের বংশ টিকিয়ে থাকতো না। মহারাজ আমাদের 2 ভাইকে অনেক সাপোর্ট করেছে, আমরা শুধুমাত্র তার ছেলেকে বাঁচিয়ে সাহায্য করতে পারতাম। তুমি সবকিছু ভুলে যাও, রাজকুমারের সঙ্গে হাত মিলিয়ে নাও, তাহলে তোমরা সহজে নাজানকে হারাতে পারবে। সে তাদের হাত মিলিয়ে দিতে চায়, তবে রোয়ান তার হাত ছড়িয়ে নেয়। এরপরে সে বাইরে গিয়ে গাছের উপর হেলান দিয়ে শুয়ে থাকে। তখন নাজানের কিছু সেনারা সেখানে আসলে রোয়ান একজনকে মেরে ফেলে। এটা দেখে বাকিরা পালিয়ে যায়। রোয়ান তখন সামনে শিনুইকে দেখতে পায়। সে তাকে ডাকে, তবে শিনুই আসে না। এ কারণে সে ঘোড়াকে ডেকে নিয়ে আসে। রোয়ান বলে, তুমি আমাকে দেখলে তারপরও চলে যাচ্ছিলে কেন? শিনুই বলে, তুমি এখানে কেন এসেছো? রোয়ান বলে, চিঙ্গুনের সঙ্গে দেখা করতে। শিনুই বলে, চিঙ্গুনের সঙ্গে তুমি কেন দেখা করতে এসেছো? আচ্ছা, কাজের কথা বলি। মরুভূমির 5টা নয়, মোট 6টা বই আছে। 6 নম্বর বইটা আমি খুঁজতে যাচ্ছি। রোয়ান বলে, আমার কাছে একটাও নেই, আমি 6 নম্বর বই দিয়ে কি করব? সে শিনুইয়ের দিকে তাকালে শিনুই বলে, তুমি আমাকে দেখো না। সে তার হাত ধরলে সে বলে, তুমি আমাকে ছুঁয়ো না। 6 নম্বর বই তোমার বাবার কাছে ছিল, আর তোমার বাবা সানজাঙে ছিল, তাই আমি সানজাঙে যাচ্ছি, তুমি আমার সঙ্গে এসো না। রোয়ান বলে, ঠিক আছে, আসলাম না। শিনুই তখন একাই চলে যায়। সে বলে, তিয়ান্দু আসার পর এমন কি হয়ে গেল যে ও বদলে গেল? এদিকে বেসং ঘরে টেবিলের উপর পা রেখে বলে, এই হারামিরা, কেউ খাবার দিয়ে যা। তখন চিঙ্গুন আসতে থাকলে বেসং ভালো করে বসে। চিঙ্গুন বলে, তুমি হারামিরা বললে? বেসং বলে, তুমি ভুল শুনেছ। সে তাকে রাইস কেক দেখায়। বেসং বলে, আমার এটা পছন্দ না। চিঙ্গুন তখন তার তাপমাত্রা চেক করতে চাইলে বেসং বলে, আমি ঠিক আছি। চিঙ্গুন বলে, না খেলে খেও না, কিন্তু পছন্দ না এই কথা বলো না। আচ্ছা, মরুভূমির বইয়ের ব্যাপারে কিছু আলাপ করি। বেসং বলে, আজ আমার মাথা খুব ব্যথা, আজ না। চিঙ্গুন তার হাত ধরে বলে, ঠিক আছে, চলো তাহলে গোসল করে আসি। বেসং এটা শুনে বলে, এই সুন্দর দিনে তোমার কোনো কাজ নেই, তুমি গিয়ে কাজ করো। সে তাকে ধাক্কা দিয়ে চলে যেতে বলে। চিঙ্গুন বুঝতে পারে না ওর হঠাৎ করে কি হলো। এদিকে রোহান আবারও শিনুর কাছে আসে। সে শিনুর ঘোড়াটাকে সরিয়ে দেয়।
শিনুই বলে, আমি এবার কি করে সানজাং যাব? রোয়ান বলে, একটা ঘোড়া আছে না, তুমি আমার সাথে যাবে। আমার মনে হলো এখানে আসার পর তুমি বদলে গেছো। হয়তো তুমি চিঙ্গুনের সঙ্গে মিলে কোনো প্ল্যান করছো, তাই তোমাকে একা ছাড়া ঠিক হবে না। সে শিনুইকে নিয়ে যেতে থাকে। এদিকে নাজানের কাছে খবর আসে যে রোয়ান টিয়ান্দুতে আছে। সে একটা মেয়ের সঙ্গে উত্তরের দিকে যাচ্ছে। জেনারেল বলে, উত্তরের দিকে তো সানজাং শহর। নাজান বলে, আমাদের একদল সৈনিক সেখানে পাঠাও, সেখানে ইন্টারেস্টিং কিছু হতে পারে। রাতের বেলা বেশং ঘুমানোর ভাব ধরে শুয়েছিল। তখন চিঙ্গুন তার কাছে এসে পোশাক খুলতে চাইলে বেশং এক লাথি দিয়ে তাকে সরিয়ে দেয় আর একাই পুরো খাট জুড়ে শুয়ে থাকে। চিঙ্গুন একদম অবাক হয়ে যায়। সে বাইরে আসলে সৈনিক বলে যে রোয়ান আর শিনুই সানজাংয়ের উদ্দেশ্যে যাচ্ছে। চিঙ্গুন বলে, আচ্ছা বেশংয়ের কি হয়েছে? ও কেমন একটা উদ্ভট আচরণ করছে। সৈনিক বলে, হয়তো ওনার শরীর ভালো না, কারণ এক রাতের মধ্যে উনি তো আর অন্য মানুষ হয়ে যাবে না। এই কথা শুনে চিঙ্গুনের মনে পড়ে বেশংই সেই মাস্ক বানিয়েছিল যেটা দিয়ে অন্য মানুষের চেহারা বানানো যায়। চিঙ্গুন ঘরে এসে বেশংয়ের গলায় চাকু ধরে আর বলে, সত্যি করে বলো তুমি কে? এরপরে সে নিজেই তার মাস্ক টেনে খুলে ফেলে। তখন দেখানো হয় বেশং শিনুইকে বলে চিঙ্গুন মাস্কের ব্যাপারে জানে, তাই ও যদি কিছু বলে তাহলে ওকে এই চিঠিটা দিয়ে দিও। শিনুই চিঠিটা দিলে সেখানে লেখা ছিল, আমাকে সানজাং যেতেই হবে, আর তুমি সেখানে যেতে পারবে না, তোমার সেখানে বিপদ হতে পারে। তুমি চিন্তা করো না, আমি ফিরে আসবো। চিঙ্গুন তখনই ঘোড়া প্রস্তুত করতে বলে। এদিকে বেশং আর ওয়েন একসাথে সানজাং এসে পৌঁছায়। বেশং বলতে থাকে, আমাদেরকে আসল দোকানটা বের করতে হবে। একটু পরে সে বলে, আমি বুঝতে পেরেছি, এখান থেকে উত্তরের দিকে, কারণ রোদ পশ্চিম দিকে যেতে থাকলে ছায়া ওই দিকেই চলে যায়। রোয়ান অবাক হয়ে বলে, তিয়ান্দু এসে তুমি এরকম চালাক কি করে হয়ে গেলে? বেশং এরপর গুনি গুনি পা ফেলতে থাকে। এদিকে নাজানের কাছে খবর আসে যে চিঙ্গুন আর একটি মেয়ে সানজাংয়ের দিকে যাচ্ছে। নাজান বলে, তাহলে তো এবার আমাকেও যেতে হবে। এদিকে এরা দুজন আসলে দেখতে পায় বেশং আর রোয়ান মাটির নিচের দিকে যাচ্ছে। শিনুই বলে, ওরা কি পড়ে গেল? চিঙ্গুন বলে, ওরা এত বোকা না, হয়তো এটাই ওর ভেতরে যাওয়ার কোনো রাস্তা। এদিকে এরা দুজন নিচে পড়ে যায়। রোয়ান বুঝতে পারে শিনুই অনেক তৃষ্ণা পেয়েছে, যার কারণে সে অজ্ঞান হয়ে গেছে। রোয়ান তখন নিজের হাত কেটে রক্ত শিনুই মুখে দেয়। এতে শিনুই জেগে ওঠে ঠিকই, তবে তার মাস্ক একটু গলে যায়। রোয়ান তখন সেটা টেনে তোলে আর দেখতে পায় এটা আসলে বেশং। সে বলে, তুমি বেঁচে আছো? বেশং বলে, হ্যাঁ, মানুষের সামনে বেঁচে আছি, তবে এমনিতেই ভালো আছি। সে রোয়ানের হাত বেঁধে দেয়। রোয়ান পায়েও অনেক ব্যথা পেয়েছে, তাই সে তার পায়েও বেঁধে দেয়। বেশং বলে, তুমি চিন্তা করো না, একবার আমি সবগুলো বই পড়ে ফেললে তোমার রাজ্যকে অবশ্যই সাহায্য করতে পারবো। এদিকে এরা দুজনও সেখানে আসে, তবে তারা রোয়ান আর বেশংকে পায় না। তারা রোয়ানের রক্ত দেখতে পায়। অন্যদিকে বেশং বলতে থাকে, আমার দেখা মানুষদের মধ্যে তুমি সবচেয়ে আলাদা। তুমি ছোট থেকে ডাকাত হয়ে বড় হয়েছ, তারপরেও তুমি তোমার লোকেদেরকে অনেক সম্মান করো এবং সবসময় তাদেরকে সাথে রাখো। এই পৃথিবীতে ভালোবাসার অনেকগুলো রূপ আছে, তবে তার মধ্যে সবচাইতে পিওর ভালোবাসা হলো তোমার। তুমি যাকে ভালোবাসো তাকে ভালোই বাসো, যাকে ঘৃণা করো তাকে ঘৃণাই করো। এদের মাঝে কোনো কিন্তু নেই। সময় আসলে ভালোবাসা আসবে, সময় চলে গেলে ভালোবাসা চলে যাবে, এমনটা তোমার মধ্যে নেই। এটা শুনে রোয়ান খুশি হয়, তবে সে কিছু বলে না। অন্যদিকে নাজান তার লোকজন নিয়েও সেখানে চলে আসে। হঠাৎ করেই উপর থেকে পাথর পড়তে থাকে। শিনুইর গায়ে লাগতো, কিন্তু চিঙ্গুন তাকে বাঁচিয়ে নেয়। এদিকে আসলে গুহা কত বড় এটা দেখার জন্য রোহান একটা শীষ বাজায়, যার শব্দ শিনুইরাও শুনতে পায়। আর এরপরই তারা তাদের কাছে চলে আসে। চিঙ্গুন রোহানকে একটা ওষুধ দেয় আর বলে যে যেখানে আঘাত লেগেছে লাগিয়ে নাও, তাড়াতাড়ি সেরে যাবে। এরপরে তারা খুঁজতে খুঁজতে একটি জায়গায় এসে পৌঁছায়, যেখানে একজন লোকের কঙ্কাল চেয়ারের উপর পড়েছিল। তার জ্যাকেটের নিচে মরুভূমির 6 নম্বর বইটা ছিল, আর তার একটা চিঠি ছিল। বেশং বলে, মনে হচ্ছে এটাই রোহানের বাবা, উনি কোনোভাবে বেঁচে গিয়েছিল, তবে এরপর উনি আর এখান থেকে বের হতে পারেনি। সেই চিঠিতে লেখা ছিল, আমাদের রাজাকে নাজান মেরে ফেলেছে। কবে নাজান মহারাজকে মেরেছে, কবে সে রাজা হয়েছে, এই সব কিছু চিঠিতে লেখা ছিল। তখনই নাজান বলেন, শুনি আমার প্রিয় বাবার প্রিয় অফিসার কি লিখেছে। সে বেশংকে বলে, তুমি বেঁচে আছো? তখনই সে তার সৈনিকদের ডাক দেয় আর চারদিক থেকে পাথর পড়তে শুরু করে। তখন যে যার মতো পালাতে থাকে। বেশং আর চিঙ্গুন একটা জায়গায় আসে। হঠাৎ করে উপর থেকে একটু আলো দেখা যায়। তারা বুঝতে পারে এখান থেকে তারা বের হতে পারবে। চিঙ্গুন যেহেতু প্রস্তুতি নিয়ে এসেছিল, তাই তার কাছে দড়ি ছিল, আর সে দড়ি দিয়ে সহজেই উপরে উঠে যায়। শিনুই আর রোয়ানও একটা জায়গা খুঁজে পায়, তবে তাদের কাছে উপরে ওঠার মতো কিছু ছিল না। এমনিতেই রোয়ান অনেক আহত ছিল, তাই সে বহু কষ্টে শিনুইকে নিয়ে উপরে ওঠে। কিন্তু হঠাৎ করে শিনুই পড়ে যেতে থাকলে রোয়ান তার হাত শক্ত করে ধরে রাখতে বলে। শিনুই বলে, তুমি উঠে যাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু রোয়ান তাকে ছাড়ে না। সে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে শিনুইকে টেনে নিয়ে বাইরে চলে আসে।
এদিকে বাইরে নাজান আর রোয়ানের লোকেদের সঙ্গে দেখা হয়। সেখানে তাদের সঙ্গে ফাইট শুরু হয়। একটু পরেই দেখা যায় রোয়ানের লোকেরা সবাই মারা গেছে। অন্যদিকে শিনুই আর রোয়ান একটু বিশ্রাম করছিল। হঠাৎ করে রোয়ানের মনে হয় এটাই সেই জায়গা যেখানে 15 বছর আগে সে পড়েছিল। শিনুই ঘুম থেকে উঠলে সে বলে, রোয়ান, আমার মনে একটা ইচ্ছা, আমি তোমাকে বিয়ে করতে চাই। রোয়ান বলে, তুমি তো এমনিতেই আমার রানী। শিনুই বলে, আমি অনুষ্ঠান করে বিয়ে করতে চাই। রাজ্যের সবাই দেখবে, রাজ্যের সবাই জানবে আমি তোমার রানী, আর একমাত্র আমি তোমাকে ভালোবাসি। রোয়ান বলে, হ্যাঁ, তবে এখন আমাদের এখান থেকে যেতে হবে। সে তাকে ঘোড়ায় উঠিয়ে দিয়ে বলে, তুমি আমার লোকদেরকে খুঁজে বের করো আর তাড়াতাড়ি এখানে নিয়ে আসো। শিনুই বলে, আমি একা যাব না। রোয়ান বলে, তোমাকে একাই যেতে হবে, না জানতার লোকজন নিয়ে এখানে চলে আসবে, তখন আমরা কেউই বাঁচতে পারবো না। সে শিনুইকে সরিয়ে দেয়। একটু পরেই না জানতার লোকজন নিয়ে রোয়ানের কাছে আসে। সে রোয়ানকে বলে, আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি। সে দুটো অস্ত্র বের করে, যে দুটো অস্ত্র রোয়ানের সবচেয়ে কাছের দুজন লোকের। রোয়ান বুঝতে পারে এরা দুজন আর বেঁচে নেই। এরপরে রোয়ান নাজানের লোকেদের সঙ্গে ফাইট শুরু করে। একটু পরেই সেখানে শিনুই চলে আসে। নাজান বলে, আমি তোমাদেরকে ছেড়ে দেব, তবে তোমাদেরকে মাটিতে বসে ক্ষমা চাইতে হবে। রোয়ান বলে, আমি কোনোদিনও তোমার কাছে নত হয়ে ক্ষমা চাইব না। কিন্তু শিনুই ক্ষমা চাইতে রাজি হয়ে যায়। সে মাটিতে বসেও পড়ে। রোয়ান খেপে গেলে নাজান রোয়ানের গায়ে তীর ছুঁড়ে মারে। রোয়ানের হাত থেকে তখন বল্লমটা পড়ে যায়। শিনুই তাকে ধরলে রোয়ান বলে, তুমি আমার স্ত্রী, রোয়ানের স্ত্রী, তুমি কাউকে ভয় পাবে না। শিনুই কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাদের বাচ্চাকে দেখবে না? সে তার হাত নিজের পেটে ঠেকায়। রোয়ান তখন কাঁদতেও থাকে আবার হাসতেও থাকে। সে নিজের গলার মালাটা ছিঁড়ে শিনুইকে দেয় আর বলে, আমাদের বাচ্চাকে নিয়ে তুমি ভালোভাবে বাঁচবে। যখন আমার কথা মনে পড়বে তখন এই মালাটা দেখো। শিনুই প্রচন্ড কাঁদতে থাকে। রোয়ান বলে, আমি এটা ভেবেই খুশি যে অন্তত আমি তোমার কাঁধে মাথা রেখে মরতে পারবো। আর এরপরই সে শিনুইর কাঁধের উপর মাথা রেখেই মারা যায়। শিনুই চিৎকার করে কাঁদতে থাকে আর তাদের পুরনো সকল স্মৃতিগুলোর কথা মনে করতে থাকে। রোয়ান মারা গেছে ঠিকই, তবে সে একবারের জন্য মাটিতে বসেনি। এদিকে বেশং আর চিঙ্গুন মরুভূমি দিয়ে হাঁটছিল। তখনই নাজানের জেনারেল তার সৈন্যদের নিয়ে সেখানে চলে আসে। সে চিঙ্গুনের সঙ্গে ফাইট শুরু করে দেয়। চিঙ্গুন তাদেরকে হারাতে সক্ষম হয় ঠিকই, তবে সে একটা চোরাবালিতে পড়ে যায়। বেশং এসে তার হাত ধরে রাখে। চিঙ্গুন বলে, আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে কথা দাও যে তুমি ভালোভাবে বাঁচবে, নিজেকে কোনো কষ্ট দেবে না। আর এরপরেই চিঙ্গুন বাড়ির ভেতরে ঢুকে যায়। বেশং চিৎকার করে কাঁদতে থাকে। সে মরে যেতে চায়, তবে সৈনিক এসে তাকে আটকায়। সে বলে, আপনাকে নিজেকে বাঁচতে হবে, আমাদের রাজকুমারের প্রতিশোধ আপনাকে নিতে হবে। বেশং এরপরে শান্ত হয়। সে চিঙ্গুনকে আরেকটা বাঁশি দিয়েছিল, সেই বাঁশিটা নিয়ে সে অনেকক্ষণ বাড়ির ওপর বসে থাকে। এরপরে বেশং তিয়ান্দুতে চলে আসে। এখানে সে চিঙ্গুনের সেই নোটটা বের করে, যেটা একবার চিঙ্গুন তাকে দিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল, প্রিয়তমা বেশং, আমার বাবা ইয়নপাইয়ের রাজা নাচিদা, আমার মা তিয়ান্দুর রাজকুমারী। আমি জন্ম হয়েছি ইয়নপাইতে, বড় হয়েছি তিয়ান্দুতে। আমি জানি আমাদের কখনোই মিল সম্ভব না। আমি সারা জীবন তোমার সাথে থাকতে পারবো না, কারণ আমার অনেক শত্রু। তাই তুমি ভালো থেকো আর আমাকে ভুলে যেও। এগুলো পরে বেশং অনেক কাঁদে। পরদিন তিয়ান্দুতে খবর আসে যে শিনুইকে নাজান তার প্রাসাদের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। তাকে বাঁচাতে হলে বেশংকে সেখানে যেতে হবে। বেশং বলে, ঠিক আছে, তাহলে আমি যাব। এরপরে বেশং নাজানের কাছে যায়। সে বলে, তুমি কি জন্ম থেকেই নির্লজ্জ? নাজান হেসে শিনুইকে আসতে বলে। বেশং বলে, আমি তোমার কাছে এসেছি, তাই ওকে যেতে দাও। নাজান বলে, সেটা তো হবে না, তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজন বেঁচে থাকবে। সে রোয়ানের ভাঙা তলোয়ার তাদের দিকে ছুড়ে দেয়। এরপর বলে, তোমরা ডিসাইড করো তোমাদের মধ্যে কে বাঁচতে চাও। শিনুই সেই তলোয়ারটা বেশংয়ের গলায় ধরে, কিন্তু এরপর সে বেশংকে সরিয়ে দিয়ে নাজানকে আক্রমণ করে। বেশং তার কাছে থাকা বাঁশি নাজানের পেটে ঢুকিয়ে দেয়, আর নাজান শিনুইর কাঁধের উপর তলোয়ার ঢুকিয়ে দেয়। তবে শিনুই আরো একটু এগিয়ে নাজানের পেটেও তলোয়ার ঢুকিয়ে দেয়। বেশং শিনুইকে ধরে বলে, আমরা যদি আমাদের পরিচয় না বদলাতাম তাহলে হয়তো তোমার এত কষ্ট হতো না। শিনুই বলে, এই নিয়ে আমার একটুও রিগ্রেট নেই। আমি শিনুই হয়েই আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছি। আমার রোয়ানের সঙ্গে দেখা হয়েছে, আমি সেই মুহূর্তগুলো কখনোই ভুলবো না। এরপরেই সে অজ্ঞান হয়ে যায়। এদিকে এরপরেই সকল সৈনিকরা চলে আসে নাজানকে মেরে ফেলতে। বেশং বলে, এই রাজ্যের আসল রাজা হলো চিঙ্গুন, কারণ সেই আগের মহারাজ নাচিদার আসল ছেলে না ইয়ানশিয়ান। নাজান বলে, কিন্তু চিঙ্গুন তো বেঁচে নেই। বেশং বলে, কে বলেছে? তখনই চিঙ্গুন বেরিয়ে আসে। তখন আমাদেরকে দেখানো হয় আসলে বেশং সৈনিককে মাস্ক পরিয়ে চিঙ্গুন বানিয়েছিল। অনেক অফিসিয়ালরাই তখন নাজানকে বলতে থাকে যে সে তাদের সঙ্গে কত অন্যায় করেছে। চিঙ্গুন নাজানের সিংহাসনের ভেতর থেকে আসল আদেশনামাটা বের করে, যেখানে নাচিদা লিখে গিয়েছিল যে তার আসল উত্তরাধিকার হলো না ইয়ানশিয়াং।
আর এভাবেই চিঙ্গুনকে সবাই ইয়ানপাইয়ের রাজা মেনে নেয়। নাজান চিৎকার করে বলতে থাকে এগুলো মিথ্যে কথা। সে উঠে আবার সিংহাসনের কাছে যেতে চায়, তবে এরপর সে পড়ে যায় আর সেখানেই মারা যায়। এরপর সব লোকেরা চলে গেলে বেশং চলে যেতে চায়। চিঙ্গুন তখন তাকে ধরে তাকে কিস করে দেয়। বেশং সেখান থেকে সরে যায়। চিঙ্গুন তখন বেশং বলে ডাক দেয়। তখন সে বুঝতে পারে এটা সত্যিই চিঙ্গুন, তাই সেও এসে তাকে কিস করে। দূর থেকে দাসদাসীরা আর সৈনিক তাদেরকে দেখছিল। এরপরের সিনে আমাদেরকে দেখানো হয় শিনুইর একটা ছেলে হয়েছে। বেশং জিজ্ঞেস করে বাচ্চার নাম কি রাখবে। শিনুই বলে আন। এরপর আমাদেরকে দেখানো হয় বেশং আর চিঙ্গুন বিভিন্ন সময় মরুভূমির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, আর সেই মরুভূমির বইয়ে লেখা বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখতে থাকে, আর মরুভূমিকে কি করে আরো বাস উপযোগী করে তোলা যায় সেগুলো খুঁজতে থাকে। বেশং বলে তুমি তো এখন আমাকে বললে না যে ওই দিন তুমি কিভাবে বাঁচলে। চিঙ্গুন বলে ওই চোরাবালিটার নিচে একটা গর্ত ছিল, আর বাও এজেন্টদের ট্রেনিং দেওয়া হয় যে মরুভূমিতে তারা কোনো গর্তে পড়ে গেলে কিভাবে সেখান থেকে বেঁচে ফিরবে। এভাবেই আমি তোমার কাছে ফিরে এসেছি। আর চিঙ্গুনের এই কথার মাধ্যমে এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি আমার কাছে ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। কার ক্যারেক্টার তোমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও আমাকে জানিয়ে দিও। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে রোয়ান আর বেশংকে। যদিও ড্রামার কাহিনী চিঙ্গুনের জীবন নিয়েছিল, তবে চিঙ্গুনের চাইতে বেশং আর রোয়ানের ক্যারেক্টার বেশি স্ট্রং ছিল। তোমাদের কি মনে হয় সেটা আমাকে বলে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।